আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের দুরন্ত কৈশোর। লেখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন, সহযোগী ইসমাইল আরমান। পার্ট 12। জ্ঞান ফেরার পর ঠান্ডা ছাড়া আর কিছু অনুভব করল না রানা। শীতল বাতাসের স্পর্শ পাচ্ছে ও মুখে, সেই বাতাস বরিয়ে দিচ্ছে ফুসফুস। শক্ত কিছুর উপর শুয়ে আছে ও, ঠান্ডায় জমে যাচ্ছে পিঠ। কপালের এক পাশে ব্যান্ডেজ লাগানো হয়েছে, সেটাও ভেজা ও ঠান্ডা। খুব দুর্বল লাগছে রানার, পুরোপুরি সচেতন হয়নি এখনো। তাও নড়বার চেষ্টা করলো, কিন্তু পারল না। টের পেল স্ট্র্যাপ দিয়ে হাত পা আটকে রাখা হয়েছে ওর। শোয়ানো হয়েছে লর্ড গ্রিপিনের ল্যাবরেটরির একটা স্টিলের টেবিলে। নড়তে না পেরে চোখ মুদল রানা। আর একটু বিশ্রাম নেওয়া যাক, কিন্তু পর মুহূর্তে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল মাথায়। চোখ খুলতেই জাপানি চেহারার একজন মানুষকে ওর উপর ঝুঁকে থাকতে দেখল। ল্যাব কোট পরে আছে, চোখে চশমা, হাতে তুলোর দলা আর হলদে তরলের একটা জার। সরি, রানাকে চোখ মেলতে দেখে বলল লোকটা। ব্যথা দিয়ে পেলেছি? হ্যাঁ, দাঁতে দাঁত পিষিয়ে বলল রানা। একটা নোটবুক বের করে খসখস করে কিছু লিখল লোকটা। কপালের পাশটায় জ্বালা পড়া করছে রানার। হাত দিয়ে চেপে ধরতে ইচ্ছে করছে জায়গাটা, কিন্তু সেটা সম্ভব না। একটুও নড়তে পারছে না ও। মাথায় বেশ আঘাত পেয়েছ তুমি, বলল জাপানি। নোটবুক নামিয়ে রাখল সে। রানার চোখের পাতা সরিয়ে একে একে দেখল মনে দুটো। আঙ্গুলগুলো বরফের মতো শীতল। কেঁপে উঠল রানা। নিজের নাম বলতে পারবে? আজকে কি বার? আমার নাম মাসুদ রানা, ক্ষুব্ধ গলায় বলল রানা। আজ বুধবার না, 12টা পেরিয়ে গেছে, তার মানে বৃহস্পতিবার। এবার আমার বাঁধন খুলে দিন। মাসুদ রানা, গম গম করে উঠলে একটা পরিচিত কণ্ঠ। ঘাড় বেড়াতেই লর্ড গ্রিপিনকে দেখতে পেল রানা। কাচের একটা ট্যাঙ্কের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন, দুহাত ভাঁজ করে রেখেছেন বুকের উপর। তাই তো বলি, চেনা চেনা লাগে কেন? ইটনে পড়ো তুমি, আমার পুরনো বন্ধু ইমতিয়াজের ছেলে, রাইট? হেঁটে রানার পাশে এসে দাঁড়ালেন তিনি। আবারও তার শরীরের উত্তাপ অনুভব করল রানা। মনে হলো হিংস্র একটা পশু এসে দাঁড়িয়েছে। চোয়াল ঘষলেন লর্ড গ্রিপিন। মনে পড়ে যাবার ভঙ্গিতে বললেন, তুমি আমাকে ঘুষি মেরেছিলে? ইচ্ছে করে নয়, রানা বলল। আপনি মারতে বলেছিলেন। এরপর তুমি ক্রস কান্ট্রিতে জিতলে, আমার ছেলেকে হারিয়ে দিয়ে। ঠিক, জোর করে হাসল রানা। চিনতে যখন পেরেছেন, এবার আমাকে ছেড়ে দেওয়া যায় না। তোমার মঙ্গলের জন্যই বেঁধে রাখা হয়েছে, বললেন গ্রিফিন। ফিরে গেলেন কাচের ট্যাঙ্কের কাছে। আঙ্গুল দিয়ে টোকা দিলেন ওটার গায়ে। ঘোলা পানির মাছ থেকে কাচের গায়ে নাক ঠেকালো একটা কালো রঙের ইল। ঘুরপাক খেলো তার মুখের কাছে। মাথার আঘাত খুব ভয়ানক ব্যাপার। কি থেকে কি হয়ে যায়, নিজেই নিজের ক্ষতি করে বসতে পারো। তাই আবার ঘুরলেন তিনি। সুস্থ হওয়া মাত্র ছেড়ে দেওয়া হবে তোমাকে। আমার কিছু হয়নি, সামান্য ব্যথা পেয়েছি, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এখানেই বিশ্রাম নাও, আর জবাব দাও কয়েকটা প্রশ্নের। প্রথম, এখানে কি করছো তুমি? রাত দুপুরে আমার দুর্গে ঘুরে বেড়াচ্ছিলে কেন? ড্যানির সঙ্গে কথা বলতে দেখা করতে এসেছি, হড়বড় করে বলল রানা। এই একটা অজুহাতি মাথা এলোর। ড্যানি, শওকতুকে বললেন গ্রিপিন। আমার ছেলের সঙ্গে রাত 2টোয় দেখা করতে এসেছিলে? বিশ্বাস করতে পারছি না বলে দুঃখিত। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। হেসে উঠলেন লর্ড। তা অবশ্য ঠিক, অত রাতে তোমাকে দেখতে পেলে চমকা তো বটে ড্যানি। আবার রানার পাশে এসে দাঁড়ালেন তিনি। পরীক্ষা করলেন দুহাতে তালু। গন্ধ শুকলেন, পাইনের গন্ধ। দৃষ্টিতে বিস্ময় ফুটল তার। তুমি কি ওই গাছটা বেয়ে উঠে এসেছো? জবাব দিল না রানা।
প্রশংসার চোখে ওর দিকে তাকালেন লর্ড। সাহস আছে বটে, ওদিক দিয়ে কেউ ঢুকতে পারবে বলে ভাবিনি। আরো আগেই গাছটা কেটে ফেলা উচিত ছিল। আলো ছায়া খেলা করছে ল্যাবরেটরির ভিতরে। মাথার উপর জ্বলতে থাকা বেগুনি আলোয় অপার্থিব এক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্বপ্ন বলে ভ্রম হতে পারত, কিন্তু বিচ্ছিরি এক ভোটকা গন্ধের জন্য সেটা সম্ভব হচ্ছে না। তার সঙ্গে যুক্ত হলো ভয়ঙ্কর অমানসিক এক চিৎকার। হঠাৎ করে দূর থেকে ভেসে এলো সেটা। কেঁপে উঠল রানা, মরিয়া হয়ে বলল, প্লিজ স্যার, বিশ্বাস করুন আমার কথা। ড্যানির সঙ্গেই দেখা করতে এসেছি আমি। গাছে উঠে আটকা পড়েছিলাম, অনেক বেশি সময় লেগে গেছে দুর্গে ঢুকতে, সেজন্যেই। বেশ, তোমার কথাই সই। থমথমে হয়ে উঠল লর্ড গ্রিফিনের চেহারা। গলা চড়িয়ে ডাকলেন, কালহুন, ড্যানিকে ডেকে নিয়ে এসো। ছায়ার ভেতর থেকে লর্ডের অনুচর সেই বানর মানবকে বেরোতে দেখল রানা। ওর দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসল সে। তারপর ঘুরে সিঁড়ি ধরে উঠে গেল প্ল্যাটফর্মে। দরজা খুলে বেরিয়ে গেল ড্যানিকে ডেকে আনার জন্য। রানার বাদন খুলতে শুরু করলেন লর্ড। সাবধান থাকতো আমাকে, বুঝলে, বললেন তিনি। সিকিউরিটি নিয়ে বাড়াবাড়ি করছি ভাবতে পারো, কিন্তু আমার চারদিকে ঘুরে বেড়াচ্ছে চোর আর গুপ্তচরের দল। আমার সাধনার ফসল চুরি করতে চায় ওরা। এই তো গতকালই লেক থেকে এক আমেরিকান ডিটেকটিভের লাশ উদ্ধার করেছি আমরা। চোখ চোখ করতে এসেছিল লোকটা, নিশ্চয়ই অসতর্ক হয়ে পানিতে পড়ে গিয়েছিল। কপাল ভালো যে তুমিও পড়নি। লেকটা বিপজ্জনক, কোনো লোক ওই পানিতে পড়লে আর খুঁজে পাওয়া যায় না। কিংবা কোনো ছেলে, শান্ত কণ্ঠে বলল রানা, রডনি রাইলির মতো। লর্ড গ্রিফিনের মুখের উপর দৃষ্টি সেটে রয়েছে ওর। এই প্রথমবারের মতো তাকে থতমত খেতে দেখল। হাত থেমে গেল তার। গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কি জানো তুমি রডনি রাইলির সম্পর্কে? এইটুকুই যে এখানে মাছ ধরতে এসেছিল, সে ফিরে যায়নি। থিয়েটারিটা চমৎকার। ঠোঁট বেঁকে গেল গ্রিফিনের। আবার হাত চালালেন। শেষ স্ট্র্যাপটা খুলে মুক্ত করলেন রানাকে। উঠে বসল রানা, পা ঝুলিয়ে বসল টেবিলে। দুর্বল লাগছে খুব। হ্যাঁ, চমৎকার থিওরি, আবার বললেন গ্রিফিন, কিন্তু দুর্ভাগ্য যে ওর সপক্ষে কোনো প্রমাণ নেই। লর্ডের পেছনে কাচের ট্যাঙ্কের গায়ে গাই মারল ইল। মনে হলো ট্যাঙ্ক ভেঙে বেরিয়ে আসতে চাইছে, না পেরে ঘুরপাক খেতে থাকলো ওদিকে। চোখ আটকে গেল রানার। ইলগুলো পছন্দ হয়েছে তোমার? জিজ্ঞেস করলেন গ্রিফিন। হবারই কথা, অপূর্ব প্রাণী, নিখুঁত স্পেসিমেন। বাড়তি চাকচিক্য বলে কিছু নেই ওদের, তার প্রয়োজন নেই। লক্ষ কোটি বছর ধরে এইভাবেই আছে ওরা। বিবর্তনের ছোঁয়া লাগেনি ওদের গায়ে, কারণ শুরু থেকেই ওরা খুঁতহীন। ওভাবে ওদেরকে পাঠানো হয়েছে পৃথিবীতে। রানার হাত ধরলেন তিনি, টেবিল থেকে নামিয়ে নিয়ে গেলেন ট্যাঙ্কের সামনে। পাশাপাশি দাঁড়ালো দুজনে। চুপচাপ দেখলো সবুজ আলাপ ঘোলা পানিতে ইলের নর্তন কুর্দন। কাচের গায়ে প্রতিফলিত হচ্ছে লর্ডের চেহারা। তার চোখ দুটো চকচক করতে দেখলো রানা। অ্যাঙ্গুইলা অ্যাঙ্গুইলা বা ইউরোপিয়ান ইল পরিচিতি দেওয়ার ভঙ্গিতে বললেন গ্রিফিন। সারগাসো সাগরে বাস এদের, নর্থ আটলান্টিক থেকে কয়েক হাজার মাইল দূরে। কণ্ঠ খাদেই নেমে গেছে, যেন ঘোরের মধ্যে চলে গেছেন তিনি। সারগাসো সাগর বিচিত্র, মৃত এক সাগর। আটকা পড়েছে দুটো ওশন কারেন্টের মাঝখানে। ঢেউ নেই ওখানে, সারফেস একেবারে স্থির ও সমতল, কারণ পুরোটাই ঢাকা পড়ে আছে সারগ্যাসাম নামের এক সামুদ্রিক শৈবালের চাদরে। সেই আবরণের তলায় কালো পানির গহিনী থাকে ইলেরা। কি এক দৃশ্য হতে পারে সেটা ভাবতে পারো? কোটি কোটি ইলের রাজ্য ঘুরছে ফিরছে, নিচে বেড়াচ্ছে সাগর তলে। কোনো মানুষ আজও দেখেনি সে দৃশ্য। রানাকে আরো কয়েকটা ট্যাঙ্কের সামনে নিয়ে গেলেন লর্ড। প্রতিটাতেই একটা করে নিঃসঙ্গ ইল সাঁতার কাটছে। কোনোটা কয়েক ইঞ্চি লম্বা, কোনোটা ফুটখানিক। দানবীয় একটাকে দেখলো, সেটা প্রায় 1 গজ দীর্ঘ, পূর্ণবয়স্ক একজন মানুষের বাহুর চেয়ে মোটা। ইউরোপের সমস্ত ইল
সারগাসও সাগর থেকে আসে, গ্রিফিন বললেন। আমারগুলোও তাই। ওখানে ডিম ফুটে জন্ম নেয় ওরা। থামলেন তিনি, রানার দিকে ফিরলেন। শিশু অবস্থায় দেখলে চিনতে পারবে না ওদের। পাতলা, ছোট্ট, একেবারে স্বচ্ছ থাকে শরীর। তখন ওদেরকে থিন হেড বলি আমরা। এই থিন হেডের এই বিশাল দূরত্ব পাড়ি দিয়ে সাগরের হাজারো বাধা বিপত্তি পেরিয়ে পৌঁছায় ইউরোপের মিঠে পানিতে। ততদিনে মোটামুটি ইলের একটা আকার পায় ওরা, তবে এদের মতো বড় হয় না। এই যে এখানে দেখো। বড় একটা ট্যাঙ্কের দিকে ইশারা করলেন গ্রিফিন। প্রায় স্বচ্ছ, হাজারো প্রাণী সাঁতার কাটছে ওতে, এক একটা 2 ইঞ্চির মতো দীর্ঘ। শরীর জেলির মতো, তার সামনে ছোট্ট কালো মাথা, ব্যাটপ চোখগুলো বেরিয়ে আছে মাথা থেকে। গ্লাসিল, বললেন গ্রিফিন। ছোট এক টুকরো কাছের মতো। নদী মুখে পৌঁছে থামে ওরা। ওখানেই অপেক্ষা করে বড় হবার জন্যে। আস্তে আস্তে স্বচ্ছ শরীর কালো হয়ে আসে, মোটা তাজা হয়। তারপর আবার শুরু করে চলতে, ঝাঁকে ঝাঁকে স্রোতের মতো ঢুকে পড়ে বিভিন্ন নদীতে। ইলে সেই ঝাঁকের মাঝে জাল ফেললে বিনা বাধায় রাশি রাশি মাছ পাবে, তাই বলে থামাতে পারবে না ওদের। অপ্রতিরোধ্য গতিতে বাকিরা চলে যাবে বিভিন্ন নদী, নালা, খাল, বিল আর পুকুরে। প্রয়োজনে ডাঙ্গায় উঠে আসবে, সাপের মতো পিছলে এগোবে, গন্তব্যে পৌঁছে তবেই ছাড়বে। যেখানে গিয়ে থামবে সেখানে বাকি জীবন কাটাবে ওরা। পানির গভীরে কাদায় মাখামাখি হয়ে ধীরে ধীরে বয়স বাড়বে ওদের। শরীর হৃষ্টপিষ্ট হবে। তারপর হঠাৎ একদিন সিদ্ধান্ত নেবে বাড়ি ফেরার। যেভাবে এসেছিল সেভাবেই ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়বে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরবে সারগাসো সাগরে। ওখানেই বেছে নেবে সঙ্গী বা সঙ্গিনী। বংশবৃদ্ধি করবে। তারপর জীবন প্রদীপ নিভে গেলে ডুবে যাবে অতল জলে। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠলেন লর্ড গ্রিফিন। জলজল করছে তার চোখ। কখন ইল ধরেছ? রানাকে জিজ্ঞেস করলেন তিনি। পূর্ণবয়স্ক, বড় আকারের মাছ না, জলের দানব বলতে হয় ওদেরকে। এক একটা চামড়া এত মোটা যে তা দিয়ে জুতো বানানো যাবে। কখনো ইল মেরেছ? খুব কঠিন। প্রচন্ড শক্তি ওদের গায়ে, লুটতেও জানে ভয়ঙ্কর ভাবে। দলের ভেতর যে যত শক্তিশালী তারই টিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা ট্যাঙ্কে 10টা ইল রাখো, পরদিন এসে দেখবে 9টা রয়েছে। তারপর 8টা, 7টা, 6টা, শেষ পর্যন্ত বেঁচে থাকবো মাত্র একটা। বাকিরা নিকেশ হয়ে যাবে শক্তির লড়াই। হাসলেন লর্ড। হ্যাঁ, আমরা ভাবি মানুষ বুঝি দুনিয়ার রাজা, সমস্ত প্রাণীর প্রভু, কিন্তু ইলের সঙ্গে তুলনা করলে আমরা নিতান্তই নাজুক এক জাত। পায়ের আওয়াজ শুনে ঘাড় ফেরালেন লর্ড। এই তো ড্যানি এসে গেছে। সিঁড়ি ধরে নেমে আসছে গ্রিফিন তনয়। চোখ কসলাচ্ছে। কাঁচা ঘুম ভাঙানোয় উদ্ভ্রান্তের মতো লাগছে তাকে। প্রহরীর মতো তার পিছে রয়েছে কালহুন নামের লোকটা। রানাকে দেখে চোখ বড় হয়ে গেল ড্যানির। ওকে আশা করেনি এখানে। একে চেনো? ড্যানির সামনে এলে প্রশ্ন করলেন লর্ড গ্রিফিন। হ্যাঁ, সতর্ক ভঙ্গিতে বলল ড্যানি। বাপের সঙ্গে তার যে অদৃশ্য একটা দূরত্ব রয়েছে তা ইটনেই দেখেছে রানা। ও নিজেকে তোমার বন্ধু বলে দাবি করছে, বললেন গ্রিফিন। কথাটা কি সত্যি? জবাব দিল না ড্যানি। ইতস্তত করছে। কথা বলো, মৃদু ধমক দিলেন গ্রিফিন। ওকে আমি চিনি, বলল ড্যানি। এখানে ছুটি কাটাতে এসেছে খেতলিতে। কোনো এক আত্মীয় যেন আছে ওর। ওসব জানতে চাইনি। ও তোমার বন্ধু কিনা সেটাই বলো। এবারও ইতস্তত করল ড্যানি। বাপের দিকে একবার তাকিয়ে চোখ ফেরালো ম্যাচের দিকে। রানাকে এড়াতে চাইছে, নিচু গলায় বলল না। অবাক হলো না রানা। এটাই স্বাভাবিক। যে ছেলে ওকে খুন করতে চায় সে কোনোদিনই ওর হয়ে সাপাই গাইবে না। তাড়াহুড়ো ড্যানির নাম তোলাই ভুল হয়েছে। ভেবেচিন্তে অন্য কোনো গল্প সাজানো উচিত ছিল। এই ছেলে কেন দুর্গে ঢুকেছে কিছু আন্দাজ করতে পারো? তুমি কখনো আসতে বলেছ? না, মাথা নাড়ল ড্যানি। বুঝতে পেরেছি, গম্ভীর গলায় বললেন গ্রিফিন। তুমি এবার যেতে পারো। নড়ল না ড্যানি। কি করবে তুমি ওকে নিয়ে বাবা? জিজ্ঞেস করলো সে। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, কড়া গলায় বললেন লর্ড। কয়েকটা বিষয় জেনে নেব ওর কাছ থেকে। তুমি তোমার কামরায় যাও,
আমি থাকি? ধৈর্য হারালেন গ্রিফিন, বাজকাই কণ্ঠে বললেন, না, এখানে থাকবে না তুমি, যাও বলছি। অসহায় চোখে রানার দিকে তাকালো ড্যানি। এই প্রথম তার চোখে সহানুভূতি দেখতে পেল ও। মনে হলো বুঝি নিঃশব্দে ক্ষমা চাইছে। এখনো দাঁড়িয়ে আছো? দাঁত কিড়মির করলেন গ্রিফিন। কালহুন? বানর মানব এগিয়ে এলো, ড্যানের হাত ধরে টানলো নিয়ে যাবার জন্য। ড্যানি, ডাকলো রানা। সরি রানা, আমার কিছু করার নেই। ল্যাব থেকে বেরিয়ে গেল ড্যানি আর কালহুন। উপরের দরজাটা বন্ধ হবার শব্দ শুনল রানা। মনে হলো বুঝি কফিনের ডালা বন্ধ করা হলো ওর। একটু অপেক্ষা করে মুখ খুললেন লর্ড গ্রিফিন। এবার তোমাকে কয়েকটা ব্যাপার বুঝিয়ে বলবো আমি রানা। কি করতে চলেছে তোমার ভাগ্যে সেটা বুঝতে অসুবিধা হবে না তাহলে? ভয়ের একটা স্রোত বয়ে গেল রানার শীত দাঁড়াবে। গলার কাছে দলা পাকাচ্ছে কি যেন। বুঝতে পারছে বড় ধরনের বিপদে পড়েছে, সহজে রেহাই মিলবে না। লর্ডের কথা শুনে শয়তানি হাসি ফুটেছে জাপানি লোকটা ঠোঁটে। কঙ্কালসার আঙ্গুল তুলে নাকের এক পাশ চুলকালো সে। তারপর খুশি খুশি গলায় বলল, ছেলেটা তাগড়া আছে, সাবজেক্ট হিসেবে একেবারে ফার্স্ট ক্লাস। ঢোক গিলল রানা। অসুস্থ লাগছে ওর, কাঁপুনি আসতে চাইছে শরীর জুড়ে। দু হাত মুঠো করে নিজেকে সামলালো। না, এদের সামনে ভেঙে পড়বে না কিছুতেই। মুখ গোমড়া করে রেখেছ কেন? হালকা সুরে ওকে উদ্দেশ্য করে বললেন গ্রিফিন। চেয়ার আপ, মানব জাতির কল্যাণ সাধনে মস্ত বড় সাহায্য করতে চলেছ তুমি। বড় করে শ্বাস ফেলল রানা। যতটা পারে শান্ত গলায় বলল, আমি যে এখানে এসেছি সেটা জানে লোকে। তাই? বিদ্রুপের ভঙ্গিতে বেঁকে গেল লার্ডের ঠোঁট। কি বলে এসেছ? রাত দুপুরে আমার বাড়িতে চুরি করে ঢুকবে? আমার তা মনে হয় না। আর বলবেই বা কাকে? পুলিশেও যদি বলে আসো কোনো সমস্যা নেই। দুর্গের ভেতর তোমাকে অনির্দিষ্টকাল লুকিয়ে রাখতে পারবো আমি। কারো সাধ্য নেই এখানকার গোপন কামরা থেকে তোমাকে খুঁজে বের করে। আমি যদি অনুমতি না দেই কেউ ঢুকতেও পারবে না দুর্গে। আমার সিকিউরিটি তো দেখেছো। হ্যাঁ, একেবারে প্রথম শ্রেণীর, বলল রানা। একমাত্র সমস্যা হলো একটা ছোট ছেলেও ওদেরকে ফাঁকি দিয়ে ঢুকে যেতে পারে। চোয়াল শক্ত হলো গ্রিফিনের। যারা এর জন্য দায়ী তারা কঠিন শাস্তি পাবে। চেহারা আবার স্বাভাবিক করলেন তিনি। যাগ্গে কাজের কথায় আসি। আমার ল্যাবরেটরি দেখে নিশ্চয়ই কৌতূহল হচ্ছে তোমার রানা। নিশ্চয়ই ভাবছ ইল নিয়ে কি করছি আমি। এই গবেষণায় কিভাবে তোমাকে ব্যবহার করা হবে সেটাও নিশ্চয়ই জানতে চাও। চুপ করে রইল রানা। হাসলেন লর্ড। আমার ব্যবসা সম্পর্কে কি জানো তুমি রানা? কিছুই না, শুধু জানি যে আপনি অস্ত্র বিক্রি করেন। ঠিক, অস্ত্র কিসের জন্য লাগে তা জানো? লড়াই করতে, যুদ্ধ করতে। সবসময় পৃথিবীর কোথাও না কোথাও যুদ্ধ হচ্ছে, আর সেই সব যুদ্ধে অস্ত্রের যোগান দিয়ে প্রচুর টাকা উপার্জন করি আমি। শুনে খুশি হলাম। বিদ্রুপ করো না। আমাকে আর 10টা ব্যবসায়ীর মতো ভাবলে ভুল করবে। আমি শুধু অন্যের হাতে অস্ত্র তুলে দেইনি, নিজেও যুদ্ধ করেছি। আপনি যুদ্ধ করেছেন? অবাক হচ্ছ? হবারই কথা। আমার মতো মানুষের যুদ্ধে যাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আমি গেছি। আমার ভাই এডগারের হাতে ব্যবসা সামলাবার দায়িত্ব তুলে দিয়ে বছর খানেকের জন্য যোগ দিয়েছিলাম সেনাবাহিনীতে। যুদ্ধ করতে গিয়েছিলাম। কেন? না, দেশপ্রেম থেকে নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য নয়। আমি লড়াই করেছি যুদ্ধের স্বাদ নেবার জন্য। মৃত্যুর সাথে পাঞ্জা খেলে নিজেকে পরীক্ষা করতে চেয়েছিলাম আমি। যেন উন্মাদনা পেয়ে বসেছিল আটকে। কেন রানাকে এইসব গোপন কথা শোনাচ্ছেন বুঝতে পারল না প্রথমে। যখন পারল তখন হিম হয়ে গেল ওর হাত পা। গোপন কথা শোনাবার অর্থ একটাই, এসব রানা কারো কাছে ফাঁস করতে পারবে না, সে সুযোগ দেওয়া হবে না ওকে। হ্যাঁ, পরীক্ষা, বললেন গ্রিফিন। আমি সত্যিকার পুরুষ কিনা সেটাই দেখতে চেয়েছিলাম। কি দেখলেন? টিপ্পুনি কাটল রানা। ওর ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। এখন লর্ডের মেজাজ মসজিদ ধার না ধারলেও চলে। আপনি পুরুষ তো? মস্কারা করো না ছেলে, রাগী গলায় বললেন গ্রিফিন।
তার ফল ভালো হবে না। দেখুন, রাত অনেক হয়েছে, বিরক্ত গলায় বলল রানা। ক্লান্তি লাগছে আমার। আর সত্যি বলতে কি, আপনার বকবকানি শুনতেও ভালো লাগছে না মোটেই। আমাকে যদি শাস্তি দিতে চান তো অন্য কোনোভাবে দিন, কানের পোকা বের করে নয়। খোঁচাটা নীরবে হজম করলেন গ্রিপিন। বললেন, উতলা হয়েও না, যথাসময়ে তোমার পাওনা চুকিয়ে দেওয়া হবে। এখন আমার গল্প শোনো, ইন্টারেস্টিং অংশটা শুরু হবে এবার। আমি আশাবাদী হতে পারছি না। চুপ, যা বলি শোনো। সেনাবাহিনীতে 1 বছর কাটাবার পর অব্যাহতি নিলাম আমি। ফিরে এলাম ঝুলি ভরা অভিজ্ঞতা নিয়ে। সেই অভিজ্ঞতাই আমাকে পথ দেখালো, বুঝিয়ে দিল কি হওয়া উচিত আমার পরবর্তী পদক্ষেপ। ইউসি পেশায় ব্যবসায়ী হলো, অন্তত আমি একজন বিজ্ঞানী। বিক্রি করার চেয়ে নিত্য নতুন হাতিয়ার আবিষ্কারে আমি বেশি আগ্রহী। আর যুদ্ধলব্ধ অভিজ্ঞতার কারণে বুঝতে অসুবিধা হলো না কি ধরনের হাতিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন এই পৃথিবীর। আমার ধারণা ছিল আণবিক বোমার চেয়ে বড় হাতিয়ার আর নেই। ভুল। বোমার চেয়েও বড় হাতিয়ার হলো সৈন্য। সৈনিক ছাড়া যুদ্ধ চলে না বাছা। বোমা মেরে তুমি শত্রুকে পদধ্বস্ত করতে পারো, কিন্তু তার এলাকা দখল করতে চাইলে তোমাকে সৈন্য পাঠাতেই হবে। কিন্তু সমস্যা কি জানো? সৈনিকরা মানুষ, আর মানুষের মতো নাজুক প্রাণী আর দ্বিতীয় নেই। অল্পতেই টপ করে মরে যায়। এই সমস্যা দূর করবার উপায় হলো অতি মানব তৈরি করা, যারা শক্তি, সাহস বা স্ট্যামিনা সব দিক থেকে উন্নত। সাধারণ আঘাতে কিছু হবে না ওদের, গুলি খেয়ে মুখ থুবড়ে পড়বে, হাত পা হারালেও থেমে যাবে না। আপনি সুপার সোলজারের কথা বলছেন? এক্স্যাক্টলি। তবে এই গবেষণায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কোথায় জানো? গিনিপিগ খুঁজে পাওয়া। মানুষ নিয়ে গবেষণা, তাই জ্যান্ত মানুষের উপরে এক্সপেরিমেন্ট চালাতে হবে আমাকে। কিন্তু স্বেচ্ছায় কেউ তাতে অংশ নেয় না। ইচ্ছের বিরুদ্ধে যদি কাউকে ব্যবহার করি, সেটাই অপরাধ হিসেবে দেখা দেয়। সেটাই কি স্বাভাবিক নয়? হ্যাঁ, তোমরা সবাই এক। আমেরিকাতেও একই সমস্যা পড়েছি। গবেষণার বিষয়বস্তু জানানোর সঙ্গে সঙ্গে মায়া কান্না জুড়ে দিল ওরা। আমি নাকি অমানবিক গবেষণা করতে চাইছি। রীতিমতো নিষেধাজ্ঞা ঘোষণা করলো আমার গবেষণার উপর। গাদার দল হাজার হাজার সৈন্যকে মরবার জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে পারবে, অথচ আমাকে 2-4টে সাবজেক্ট সাপ্লাই করতে পারবে না। কি আর করা, গোপনে কাজ করতে হলো আমাকে। নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতে হলো সমাজ সংসার থেকে। নিরাপত্তার এক নিশ্ছিদ্র বলয়ে নিজেকে ঘিরে ফেললাম আমি। আমেরিকা ছেড়ে চলে এলাম স্কটল্যান্ডের এই নির্জন দুর্গে। উন্মাদ লর্ডের গল্প কোন দিকে যাচ্ছে তা পরিষ্কার বুঝতে পারছে রানা। এইবারেই পছন্দ হচ্ছে না সেটা। চঞ্চল চোখে চারিদিকে তাকালো, পালাবার পথ খুঁজছে কিন্তু দেখতে পেল না। তবে এই সংগ্রামে আমি একা ছিলাম না, এটাই সান্ত্বনা। বলে চলেছেন গ্রিপিন। আমার সাথে ছিল এডগার, আমার ভাই, সত্যিকার এক জিনিয়াস। দুজনের মাঝে আসলে বিজ্ঞানী ছিল ওই। আমি জন্ম দিতাম আইডিয়া, আর সে ওটাকে কাজে পরিণত করত। কিন্তু মানুষ নিয়ে গবেষণার আইডিয়া নিশ্চয়ই পছন্দ করেননি তিনি, বলল রানা। আর সেই কারণে আপনি তাকে খুন করেছেন। এক মুহূর্তের জন্য থমকে গেলেন লর্ড গ্রিপিন, তারপরেই হেসে উঠলেন হো হো করে। অনাবিল হাসি নয়, পাশবিক হাসি। আমি ওকে খুন করিনি, বললেন তিনি। ইনফ্যাক্ট কিছুই করিনি ওর। যা করার তা ও নিজেই করেছে। ওর সঙ্গে বোধহয় দেখা হয়নি তোমার। কালহুন, এডগারকে নিয়ে এসো। মাথা ঝাঁকিয়ে ল্যাবরেটরির পেছন দিকে চলে গেলেন কাঠুল। তালা আর হুড়কো খোলা শব্দ শুনল রানা। নিচু গলার একটা গর্জন বেশি এলো ওদিক থেকে। তারপর পদ শব্দ আর শ্বাস ফেলার আওয়াজ, দুটোই রানার চেনা। এই আওয়াজ দুটোই দাওয়া করেছিল ওকে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রানা। পা ঘষ্টে এগিয়ে আসছে একটা ছায়া মূর্তি, শ্বাস ফেলছে গড় গড় করে। আলোর মাঝে এসে দাঁড়াতেই হিম হয়ে গেল রানার কলজেটা। হৃৎপিণ্ড মিস করলো একটা বিট। চোখের সামনে যা দেখছে তা দুঃস্বপ্নকেও হার মানায়। একসময় হয়তো মানুষ ছিল এডগার গ্রিফিন,
এখন আর নেই। সামনের দিকে ঝুলে রয়েছে সে, হাত দুটো স্বাভাবিকের চেয়ে লম্বা, মাঠে চুই চুই করছে। পাতলা চামড়া বের করে বের হয়ে আসতে চাইছে পাকানো পেশি। গায়ে ময়লা শার্ট আর প্যান্ট এমনভাবে দাঁড়িয়েছে, মনে হচ্ছে পা দুটো তার শরীরের ভার বহন করতে পারছে না, যে কোনো মুহূর্তে হুড়মুড় করে পড়ে যাবে। চামড়া মানুষের মতো নয়, ট্যাঙ্কে দেখা ইলের মতো, মসৃণ তেলতেলে দ্রুসুর। মুখটা সবচেয়ে বিভৎস, চুল নেই, চামড়া টান টান হয়ে আছে খুলির গায়ে, বসে গেছে নাক, দেখা যাচ্ছে স্রেফ দুটো ফুটো। কান দুটোও বসে গেছে, কাস্তের মতো প্রসারিত হয়ে ঠোঁটে দুই কোণ প্রায় অদৃশ্য সেই কান দুটোকে যেন ছুঁতে চাইছে। চোখ দুটো সরে গেছে তাদের জায়গা থেকে, খুলির দুপাশে, সোজা কথায় মাছের চেহারা পেয়েছে এডগার। বমি পেল রানার, কোনো মতে নিজেকে সামলে তাকালো এডগারের চোখের দিকে। ওই একটা জায়গাতে মানবিক কিছু ছোঁয়া রয়ে গেছে। এডগারের দৃষ্টিতে বাসা বেঁধেছে সীমাহীন দুঃখ আর যাতনা। তার পায়ের দিকে তাকালো রানা, সকল পরানো। পেছন থেকে কালহুন একটা শর্ট গান তাক করে রেখেছে তার পিঠে। রানার মতো এডগারও এই দুর্গের এক অসহায় বন্দী। এই হলো আমার প্রাণপ্রিয় ভাই। তার দিকে এগিয়ে গেলেন লর্ড গ্রিপিন। জমজ ছিলাম আমরা, তবে মজার ব্যাপার কি জানো? বাইয়ের পাশে গিয়ে দাঁড়ালেন তিনি, গড়লেন রানার দিকে। দুজনের মাঝে এডগারকেই বেশি সুদর্শন বলতো লোকে। হা হা হা। নরকে যাওয়ার রাস্তা বড় মসৃণ রানা, আর সেখানকার দরজাও সবার জন্য খোলা। দার্শনিকের ভঙ্গিতে বললেন লর্ড গ্রিপিন, তোমাদের স্কুলের মোটো যেন কি? ইটন উইল এনজিওর, মানে ইটন টিকে থাকবে, তাই না? রাবিশ। কয়েকশো বছর টিকে থেকে স্কুলটার খুব অহংকার হয়েছে। আসলে কি টিকে থাকবে জানো? নরক, হানাহানি, যুদ্ধ, আর তার মানে আমার ব্যবসাও টিকে থাকবে অনন্তকাল। যতদিন মানুষ মানুষকে খুন করছে ততদিন চলবে অস্ত্রের বিকিকিনি। খাবার পরিবেশন করা হয়েছে। লর্ড গ্রিফিন ও তার সহকারী ডক্টর হিদোশির সঙ্গে ল্যাবরেটরির একটা টেবিলে খেতে বসেছে রানা। বসেছে না বলে জোর করে বসানো হয়েছে বলা ভালো। খিদে নেই ওর, খুব কষ্ট করে এক টুকরো পাউরুটি পুড়েছে মুখে, গলায় গিয়ে আটকে আছে ওটা, নামছে না। মানব জাতির হিংসাত্মক চরিত্রের জন্য আমি দায়ী নই বলে চলেছেন গ্রিপিন। সেখান থেকে আয় রোজগার করেও আমি কোনো অন্যায় করছি না। মানুষের জন্যই হয়েছে খুনোখুনির জন্য, মানুষের জন্মই হয়েছে খুনোখুনির জন্য। এই একটা কাজ আমরা খুব ভালো পারি, না হয় সে কাজে দক্ষতা বাড়াচ্ছে আমার অস্ত্র, এতে দোষ কোথায়? অযথাই নীতির প্রশ্ন তোলে লোকে। এই ধরনের সমস্যার সম্মুখীন আমাকেও হতে হয়েছে, হিদোশি বলল। প্রতিভার কদর কেউ করে না, দাম দেয় না দূরদৃষ্টির। এখানে প্রতিভা বা দূরদৃষ্টির কিছু নেই, শান্ত কণ্ঠে বলল রানা। আপনারা যা করছেন সেটা স্রেফ পাশবিকতা, শয়তানি। বাঁকা হাসি হাসলেন গ্রিপিন। শয়তানি? কিভাবে মরল তা নিয়ে মরা মানুষ মাথা ঘামায় ভেবেছ? বুলেট যা জীবাণু বা রাসায়নিক অস্ত্র, তা অস্ত্রের মধ্যে আবার মানবিক অমানবিক কি? এসব সরকারের চালাকি। এটা করা যাবে না তো ওটা করা যাবে না, যেন ওতেই মানব হত্যার মতো জঘন্য একটা ব্যাপার গ্রহণযোগ্য হয়ে উঠবে। যতই সভ্যতার খোলস পড়াও, দিন শেষে তুমি কিন্তু মানুষের প্রাণই নিচ্ছ। নিয়ম কানুনের বেড়া জালে যুদ্ধকে আটকাবার বৃথা চেষ্টা। যুদ্ধ মানে একটা নোংরা ব্যাপার, আমি জানি, আমি নিজে যুদ্ধ করেছি। খাওয়া শেষ হয়েছে তার। প্লেট ঠেলে উঠে দাঁড়ালেন, গেলেন এডগারের কাছে। কালুন এখনো অস্ত্র হাতে পাহারা দিচ্ছে তাকে। বাইকে এগোতো দেখি কেমন যেন কুকড়ে গেল এডগার।
মানবদেহ সম্পর্কে কিছু জানা আছে তোমার, রানা? জিজ্ঞেস করলেন গ্রিপিন। স্কুলে যতটুকু পড়িয়েছে, রানা জানালো। তাহলে নার্ভাস সিস্টেম সম্পর্কে নিশ্চয়ই শুনেছ। সারা দেহে জালের মতন ছড়িয়ে আছে আমাদের স্নায়ু। ওর মাঝ দিয়ে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল আনাগোনা করে। আনন্দ বা ব্যথার অনুভূতি পাই আমরা। আমাদের পেশিও কাজ করে ওই সিগন্যালের ভিত্তিতে। মুঠো তুললেন লর্ড। এডগার আবারও কুকড়ে গেল। আরেকটা সিস্টেম আছে মানবদেহে, বললেন গ্রিপিন। এন্ডোক্রিন সিস্টেম। নার্ভাস সিস্টেমের চেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখনো ওর পুরো রহস্য উদ্ঘাটন করতে পারিনি আমরা। এই সিস্টেমে সংকেতের আনাগোনা হয় কেমিক্যালের মাধ্যমে। এসব কেমিক্যাল তৈরি হয় দেহের বিভিন্ন গ্ল্যান্ডে প্রবাহিত রক্তের মাঝ দিয়ে। আপনি হরমোনের কথা বলছেন? জিজ্ঞেস করলো রানা। হ্যাঁ, হরমোন। বিভিন্নভাবে আমাদেরকে প্রভাবিত করে হরমোন। কিছু আছে ঘুম নিয়ন্ত্রণ করে, কিছু নিয়ন্ত্রণ করে উত্তেজনা। দৈহিক বৃদ্ধিও নিয়ন্ত্রিত হয় হরমোনের মাধ্যমে। মানুষের খুলির ভেতরে স্পেনয়েড বোনের খাঁজে রয়েছে পিটুইটারি নামে ছোট্ট এক গ্ল্যান্ড। ওটাই সে কাজ করে। আমারও হাত তুললেন লর্ড, তবে ঘুষি না মেরে হালকা চাপড় দিলেন ভাইয়ের তেলে গালে। এরপর ফিরলেন রানার দিকে। শৈশবে মানুষের পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরণ ঘটতে থাকে গ্রোথ হরমোনের। বিভিন্ন কোষে গিয়ে সেগুলোকে বিভাজিত হতে নির্দেশ দেয় এই হরমোন। দৈহিক বৃদ্ধি হতে থাকে আমাদের, স্বাস্থ্যের উন্নতি হয়, উচ্চতা বাড়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বড় হই আমরা। নির্দিষ্ট একটা পর্যায়ে পৌঁছানোর পর আরেকটা হরমোন এসে থামায় কোষের বিভাজন। কি বলছি বুঝতে পারছো তো? ছুটিতে এসেও বায়োলজির ক্লাস করতে হবে ভাবিনি, হালকা গলায় বলল রানা। তবে মনোযোগ দিয়েই শুনছে ও সব কথা। লর্ড গ্রিপিনের গবেষণার বিষয়ে কৌতূহলী হয়ে উঠেছে। কিভাবে সুপার সোলজার তৈরি করতে চাইছেন ভদ্রলোক? ক্লাস বলছো কেন? একটু যেন আহত হলেন লর্ড। বিষয়টা ইন্টারেস্টিং নয়? ভেবে দেখো, এন্ডোক্রিন সিস্টেমে গড়বড় দেখা দিলে কি ঘটবে? বামন হয়ে যাবে মানুষ, কিংবা দৈত্য হয়ে যাবে। মোটা হয়ে যেতে পারে অস্বাভাবিক রকমের শক্তিশালীও। ওয়েল, এসব নিয়ে ভাবতেই আমার মাথায় এলো এন্ডোক্রিন সিস্টেম ম্যানিপুলেট করবার আইডিয়া। সোজা ভাষায় হরমোনের প্রবাহ নিয়ন্ত্রণের চিন্তা। উত্তেজনা দেখা দিল লর্ডের চেহারায়। ভাইয়ের দিকে তাকালেন। বিষয়টা আমাদের দুজনকেই আগ্রহী করে তুলে, তাই না এডগার? মানবদেহের বিভিন্ন গ্ল্যান্ড নিয়ে মেতে উঠে আমরা স্টাডি শুরু করি নানা ধরনের হরমোন নিয়ে, যেমন এইমিন, পেপটাইড, প্রোটিন, স্টেরয়েড। এত সব জটিল টার্ম আমার মাথায় ঢুকছে না। বেরসুকির মতো বলল রানা। বুঝতে পারছি আপনি আমার চেয়ে অনেক জ্ঞানী, কিন্তু সেটা এইভাবে জাহির না করলে চলে না। বিরক্ত হয়ে ডক্টর হিদোশির দিকে তাকালেন গ্রিফিন। কি করে একে নিয়ে বলো তো? শান্ত হন স্যার, হিদোশি বলল। আমি বুঝিয়ে দিচ্ছি ওকে। রানার দিকে ফিরল। লর্ড যা বলতে চাইছেন সেটা খুব সহজ। নির্দিষ্ট একটা সময়ের পর গ্রোথ হরমোন আর কার্যকর থাকে না মানুষের শরীরে। দেহ তখন আর বড় হয় না, কিন্তু ভেবে দেখো, হরমোনটা যদি কখনো অচল না হয়, দানবের মতো বিশাল হয়ে যাবে না মানুষ? প্রচন্ড শক্তিশালী হয়ে উঠবে না? গবেষণার মাধ্যমে এটাই করতে চাইছি আমরা। কৃত্রিমভাবে হরমোন বানিয়ে ঢোকাতে চাইছি মানুষের শরীরে, যাতে সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে। তার মুখের কথা কেড়ে নিলেন গ্রিপিন। অতি মানব হয়ে ওঠে সে। এডগারের বিবশ মূর্তির দিকে তাকালো রানা। বলল, দেখতেই পাচ্ছি ব্যর্থ হয়েছেন আপনারা। ভুল, বড় সামান্য সেটব্যাক বলা যায়। ব্যর্থ এখনো হইনি আমরা। কিভাবে ঘটলো এসব? আপনার ভাই এমন হলেন কি করে? আগেই বলেছি, ও নিজেই নিজের এই দশার জন্য দায়ী। এক্সপেরিমেন্টের জন্য মানুষ পাওয়া না যাওয়ায় স্বেচ্ছায় নিজে শরীরে সিনথেসাইজড হরমোন ইনজেক্ট করেও। আর প্রথম দিকে পজিটিভ রেজাল্টও পাচ্ছিলাম আমরা,
শারীরিক বৃদ্ধি ঘটতে থাকে এডগারের, বাড়তে থাকে শক্তি, উদ্যম, স্ট্যামিনা। সন্তুষ্ট হয়ে ডোজ বাড়াই আমরা, আর তখনই দেখা দেয় সমস্যা। বুদ্ধি শুদ্ধি লোপ পেতে শুরু করে এডগারের, কিছুই মনে রাখতে পারত না। সেই সঙ্গে দেখা দেয় খিঁচুনি রোগ, মাথা, হাড়ের জয়েন্ট আর মাংসপেশিতে সার্বক্ষণিক ব্যথা করছে বলে জানায়ও। ধীরে ধীরে আমরা টের পাই বদলে যাচ্ছে এডগার। অ্যান্ডোক্রিন অ্যান্ডোক্রিন সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় ভয়ানক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ওর দেহে। এই যে বিকৃত রূপটা দেখছো, এসব ঘটেছে কৃত্রিম হরমোন ইনজেক্ট করার ফলে। মাথার গড়ন বদলে গেছে ওর, চামড়া মোটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড বোকাল কর্ড। লালা আর ঘামের যেসব গ্রন্থি আছে শরীরে, সেগুলো হয়ে উঠেছে ওভার অ্যাক্টিভ, খ্যাপাটে হয়ে গিয়েছিল, বিনা নোটিশে ভাঙচুর করত। শেষে অনেকদিন ওকে ঘুম পাড়িয়ে রাখতে হয়েছে আমাদের। বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে রোগটাকে নিয়ন্ত্রণে এনেছি। ইনফ্যাক্ট ও এখন একটা ভেড়ার মতো শান্ত, কিন্তু ওর দেহের গঠন আর স্বাভাবিকে ফিরিয়ে আনা যায়নি। সবাই স্নেহে ভাইয়ের মাথায় হাত বোলালেন লর্ড গ্রিফিন। ওকে বন্দি করে রেখেছেন কেন? এডগারের পায়ে বাঁধা শেকলের দিকে ইশারা করল রানা। বাধ্য হয়ে, বললেন গ্রিফিন। এতদিন স্বাধীন ছিল, কিন্তু আজ শেকল না পরিয়ে পারা গেল না। ও তোমাকে নিয়ে পালাবার চেষ্টা করছিল। মানে? অবাক হলো রানা। উনি তো বরং ধাওয়া করে আমাকে ল্যাবে নিয়ে এলেন। হুম, ল্যাবে তুমি নিজে এসেছো। ও আসলে ধাওয়া করছিল না, তোমার কাছে পৌঁছবার চেষ্টা করছিল। চেয়েছিল তোমাকে সতর্ক করে দিতে, যাতে তুমি দুর্গ থেকে পালিয়ে যাও। কিন্তু ল্যাবে ঢুকে তুমি বেহুশ হয়ে গেলে। এডগার তখন তোমাকে কাঁধে তুলে পালাবার চেষ্টা করছে, সফল হয়নি। আমাকেও তাই শেকলের আশ্রয় নিতে হলো। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি না, উনি আমাকে বাঁচাতে চাইছিলেন কেন? মুখে কিছু বলছে না, তবে আমার ধারণা এর পেছনে আর একটা ছেলের ভূমিকা আছে। রডনি রাইলি। মাছ ধরতে এসে লেকে ডুবতে বসেছিল সে। এডগার ওকে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসে। ভেবেছিল আমি চিকিৎসা করব, করিনি বলেই হয়তো এডগার আস্থা হারিয়েছে আমার উপর থেকে। তোমাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। কি করেছেন আপনি রডনিকে নিয়ে? জবাব দিলেন না লর্ড, রহস্যময় ভঙ্গিতে হাসলেন। হিদোশী বলল, এখনো বুঝতে পারোনি? এক্সপেরিমেন্টের জন্য জ্যান্ত মানুষ চাই আমাদের। অমন তাহার তাজা একটা ছেলে। কথা শেষ করল না সে। করুণ একটা আওয়াজ করে উঠল এডগার, যেন দুঃখ প্রকাশ করছে। গাড়ির পিছনের খাটো চুলগুলো দাঁড়িয়ে গেল রানার। হিদোশীর কথার মর্মার্থ বুঝতে পেরেছে। পালা করে তাকালো লর্ড গ্রিফিন আর এডগারের দিকে। দুজনের মধ্যে কাকে সত্যিকার দানব বলবে? এডগারকে নিয়ে যাও কালহুন, বললেন গ্রিফিন। খাঁচায় আটকে রাখো, যাতে ভবিষ্যতে আমাদের কাজে আর বাগড়া দিতে না পারে। শটগান নেড়ে ইশারা করল কালহুন। দীর্ঘশ্বাস পেলে উল্টো ঘুরল এডগার, পা ঘষতে হাঁটতে শুরু করলো। পকেট থেকে রুমাল বের করে হাত মুছলেন লর্ড গ্রিফিন, ঠিক করলেন চুল। তারপর ইলের ট্যাঙ্কের দিকে ফিরে বের করলেন একটা কাঁচের শিশি। ঢাকনা খুলে দুটো ট্যাবলেট ডাললেন তিনি হাতের তালুতে। হা করে মুখে চালান করে দিলেন ওগুলো। তোমার ধারণা আমরা ব্যর্থ হয়েছি? রানার দিকে এবার এগিয়ে এলেন লর্ড। ঠিক তার উল্টো ছেলে। সাফল্যের দোর গোড়ায় পৌঁছে গেছি আমরা। এমন ট্যাবলেট তৈরি করেছি যা দিয়ে দেহের ক্ষমতা বৃদ্ধি করা যায়। গ্রিফিন কাপের দিন ড্যানিকে যেগুলো খাইয়েছিলেন, জিজ্ঞেস করল রানা। আমি আড়াল থেকে দেখেছি। ড্যানি অনেকদিন থেকেই ওই ট্যাবলেট খাচ্ছে। অবশ্য খুব যে আগ্রহ নিয়ে খাচ্ছে তা নয়। তবে ওগুলো খেয়ে দিনে দিনে শক্তিশালী হয়ে উঠছে ও, বাড়ছে ওর গতি।
স্কুলের ওই কম্পিটিশনে চমক দেখাবে ভেবেছিলাম, কপাল ফেরে সম্ভব হয়নি। আসলে কিছু সাইড এফেক্ট আছে ট্যাবলেটের, রকচটা করে তোলে মানুষকে, হিংস্রতা বাড়ে, বুদ্ধিও কিছুটা কমে যায়। তাই বলে এসব খারাপ কিছু নয়। যুদ্ধের ময়দানে চালাক সৈনিকের দরকার নেই, দরকার রাগী ও হিংস্র সৈন্য। নিজের ছেলের উপর আপনি এসব পরীক্ষা চালাচ্ছেন? ভ্রুকুটি করল রানা। সমস্যা কথায়? যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে জিততে পারে, কিন্তু জিততে তো পারছে না। গ্রিফিন কাপে হেরেছে ওই ট্যাবলেটের জন্যই। মাথা কাজ করছিল না ওর, বারবার ফলস স্টার্ট নিচ্ছিল। আমাকে ল্যাং মারতে গিয়ে ক্রস কান্ট্রিতে হেরেছে। ভুল, ও হেরেছে নিজের দুর্বলতার জন্য। যতই ট্যাবলেট খাক, মানসিকভাবেও খুব নাজুক। কই, আমিও তো ট্যাবলেট খাচ্ছি, আমার তো কিচ্ছু হচ্ছে না, বরং দিনে দিনে আরো শক্তি সামর্থ্য বাড়ছে আমার। ভয় করছে না আপনার পরিণতিও যদি মিস্টার অ্যাডগারের মতো হয়? ও ছিল একটা বোকার হর্দা। সেরামটা দোষ ত্রুটি সারাবার আগেই ইনজেক্ট করে বসেছিল নিজেকে, তাও বিপজ্জনক মাত্রায়। ওষুধটা খুবই শক্তিশালী, সামান্য পরিমাণ ব্যবহার করেই বড় ধরনের পরিবর্তন করা যায় মানুষের শরীরে। আপনার ভাইয়ের পরিবর্তনটা কি ধরনের হয়েছে? নিজের চোখেই তো দেখেছো, বুঝতে পারোনি? কি জানি। কাজ ঝাঁকালো রানা। ওই দেখো, একটা কাচের ট্যাঙ্কের দিকে ইশারা করলে। লর্ড ইল, ইলে পরিণত হয়েছে আমার ভাই, ইল মানব। হা হা। আপন ভাইয়ের দুর্দশা আপনি হাসছেন? বিস্মিত গলায় বলল রানা। আপনি পাগল হয়ে গেছেন লর্ড। হাসি থামালেন গ্রিফিন। অপমান করছো আমাকে? না, কিন্তু আপনার আচরণ স্বাভাবিক নয়। ভাইয়ের জন্য বিন্দু মাত্র সহানুভূতি দেখছি না আপনার মাঝে। মনে হলো রেগে গেছেন গ্রিফিন। ফোঁস ফোঁস করে শ্বাস ফেললেন। বিজ্ঞানীরা আর 10টা সাধারণ মানুষের মতো নয়। চশমার কাঁচ মুছতে মুছতে বলল হিদোশি। সাধারণ আবেগ অনুভূতি নিয়ে মাথা ঘামাই না আমরা, কাজ করি গোটা মানব জাতির উন্নয়নের জন্য। আমাদের জন্য গবেষণার ফলাফলটা গুরুত্বপূর্ণ, আর কিছু নয়। গবেষণার সাফল্যের জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারি আমরা। মানবতার দোহাই তুললে এখনো কয়েকশো বছর পিছনে পড়ে থাকতো মানব সভ্যতা। চিকিৎসা শাস্ত্রের কথাই ধরো, মানব দেহের রহস্য জানা না থাকলে আধুনিক চিকিৎসার কোন অস্তিত্ব থাকতো? সেই রহস্য কিভাবে ভেদ করা হয়েছে জানো? মানুষের দেহ কেটে কুটে, লাশ কেটে, বলল রানা। লাশ আর জ্যান্ত মানুষ নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাঝে যথেষ্ট তফাতও আছে। তফাত? ভাবলে তফাত, না ভাবলে নেই। হতাশ হয়ে মাথা নাড়ল রানা। এদেরকে নৈতিকতা শিক্ষা দেবার চেষ্টা করে লাভ নেই। প্রসঙ্গ বদলে লর্ড গ্রিফিনকে জিজ্ঞেস করল, এত কিছু থাকতে আপনার ভাই ইল হয়ে গেলেন কেন, জানতে পারি? নিশ্চয়ই। চেহারা প্রসন্ন হয়ে উঠল গ্রিফিনের। শ্রোতাকে আগ্রহী করে তুলতে পেরেছেন। কারণ কৃত্রিমভাবে যে হরমোন ও শরীরে ইনজেক্ট করা হয়েছে সেটা আমরা পেয়েছি ইলের গ্ল্যান্ড থেকে। আরেকটু ব্যাখ্যা করি। দুর্গের লোকেশন তো দেখেছ, সিলভার ব্যাক লেকের মাঝখানে রয়েছি আমরা। লেকটা ইউরোপিয়ান ইলের আখড়া। শুরুতে আমরা যত গবেষণা করেছি তার বজ্র মানে বিভিন্ন ধরনের কেমিক্যাল, রক্ত, হরমোন ইত্যাদি গিয়ে পড়ত লেকে। আমাদের ব্যর্থ গবেষণার সেসব বজ্র খেয়ে শান্তশিষ্ট ইলগুলো হঠাৎ করে বদলে যেতে শুরু করলো। আকার বাড়লো ওদের, স্বভাব চরিত্র হয়ে উঠলো হিংস্র, আগ্রাসী, ঠিক যেমনটা আমরা চাই। পুরোটাই ছিল অনিচ্ছাকৃত, বুঝলে? আর সেটাই উঠল আমাদের সাফল্যের চাবিকাঠি। বলে রাখা ভালো, আর 10টা মেরুদণ্ডী প্রাণীর মতো ইলদেরও এন্ডোক্রিন সিস্টেম আছে। ওদের পরিবর্তন চোখে পড়ার পর বুঝতে পারলাম, মানুষের এন্ডোক্রিন সিস্টেম যা পারছে না সেটা ইলের সিস্টেম পারছে। লেকে বেশি করে সেরাম ফেলতে থাকলাম আমরা। ইলদের করে তুললাম খুনে রাক্ষস। লেকের মুখে একটা বাঁধও তৈরি করেছি যাতে নতুন ইলেরা ঢুকতে পারে ভিতরে, কিন্তু বেরুতে না পারে। এরপর মডিফাইড ইল ধরে ওদের গ্ল্যান্ড থেকে হরমোন সংগ্রহ করলাম আমরা, তৈরি করলাম নতুন সেরাম। সেই সেরামই অ্যাডগার ইনজেক্ট করেছিল নিজের দেহে। প্রথম দিকে ওতেও সমস্যা ছিল, তাই বাজে রিয়াকশনের শিকার হয়েছে অ্যাডগার। তবে ওর কেস থেকে শিক্ষা নিয়ে সমস্ত খুঁত সারিয়ে নিয়েছি আমরা।
সেরাম থেকে তৈরি করা ট্যাবলেট এখন সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। ছোট একটা নেট নিয়ে কাচের ট্যাঙ্কে ডোবালেন গ্রিফিন, উঠিয়ে আনলেন একটা প্রমাণ সাইজের ইল। ল্যাবরেটরি টেবিলে এনে ফেললেন, চেপে ধরলেন দু হাতে। ভয়ানকভাবে শরীর মচড়াচ্ছে, ইল ছাড়া বাবার চেষ্টা করছে প্রাণপণে। দেখো ওকে, গর্বের সুরে বললেন গ্রিফিন। রাক্ষস, রাক্ষস একটা। এমনিতে ইল শান্ত প্রাণী, ছোট ছোট মাছ ছাড়া কিছুই খায় না, কিন্তু এরা দল বেঁধে গোটা একজন মানুষকে সাবড়ে দিতে পারে। দরকার শুধু এক ফোঁটা রক্ত। সচরাচর বড় প্রাণী দেখলে আক্রমণ করে না, কিন্তু রক্তের গন্ধ পেলেই উন্মাদ হয়ে যায় হাঙ্গরের মতো। শিকারের আকার আকৃতির আর পরোয়া করে না, হামলা চালায় দলবদ্ধ হয়ে। কিংবদন্তির সিলভার ব্যাক বা ইটেরিয়াজিটের চেয়ে কোনো অংশে কম নয়। আমার প্রজেক্টের নামও তাই সিলভার ব্যাক। হিংস্র ইলের দিকে তাকিয়ে গা শির করে উঠল রানার। বলল, কাজটা ঠিক করছেন আপনি। প্রকৃতিকে নিয়ে খেলছেন, নষ্ট করছেন ইকোসিস্টেম। কোনোভাবে এরা যদি লেক ছেড়ে বেরোতে পারে, কি ঘটবে ভেবে দেখেছেন? নদী নালায় অন্যান্য মাছের অস্তিত্ব থাকবে না। অন্য মাছ নিয়ে আমি কেন মাথা ঘামাতে যাব? তাচ্ছিল্য ফুটল লর্ডের গলা। ইলেরা নিজেরাই তৈরি করবে নতুন ইকোসিস্টেম। আমার লেকে এখন আর কোনো মাছ নেই, তাই বলে কি পরিবেশ উচ্ছন্নে গেছে? কিন্তু এটা স্বাভাবিক নয়, একগুয়ের মতো বলল রানা। আপনার কোনো অধিকার নেই প্রকৃতির উপর খবরদারি করার। যেভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে সেভাবেই থাকতে দেওয়া উচিত। পরিবর্তন যদি কিছু করতেই হয় তো সেটা প্রকৃতি করবে বিবর্তনের মাধ্যমে। অনাদিকাল থেকে তাই হয়ে আসছে। বোকার স্বর্গে বাস করছো তুমি ছোকরা। দুনিয়ার হাল হকিকত কিচ্ছু জানো না। সবলরাই শুধু এখানে টিকে থাকতে পারে, দুর্বলরা হয়ে যাবে নিশ্চিহ্ন। আমি তো মানুষকে সবল করতে চাইছি, এতে ক্ষতি কোথায়? যেভাবে করতে চাইছেন সেটাই ক্ষতি, সেটা অস্বাভাবিক, প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। এর এর পরিণাম কত ভয়াবহ হতে পারে আপনার ভাই তার জলজান্ত প্রমাণ। সেই ক্ষেত্রে তোমার জন্য দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করতে পারছি না আমি। থাকো তুমি তোমার ওই নীতি নিয়ে, এই নীতি ডোবাবে তোমাকে, মরণ ডেকে আনবে। রানাকে আর কিছু বলবার সুযোগ না দিয়ে ইলটাকে একটা কাঠের ডিসেন্টিং বোর্ডের উপর রাখলেন লর্ড গ্রিফিন। টেবিলের নিচ থেকে তুলে নিলেন একটা লোহার স্পাইক। এক হাতে ইলকে ধরে ঘ্যাচ করে স্পাইকটা গেঁথে দিলেন ওটার গায়ে। ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। আরো আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।